সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় অনিরাপদ মহাসড়ক। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট; অ্যাডভোকেট খাজা গোলাম মুর্শিদ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন; এবং মোহাম্মদ হুমায়ুন কবির খান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনার ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আলোচনা শুরুর আগে আজকের যে প্রধান শিরোনামগুলো সেগুলো দেখে নিই। মানসম্মত ওষুধ তৈরিতে ব্যর্থ হওয়ায় 20টি কোম্পানির উৎপাদন বন্ধের নির্দেশ হাইকোর্টের। 14 ফার্মার অ্যান্টিবায়োটিক অবৈধ ঘোষণা। ফাঁস হওয়া প্রশ্নপত্রেই চলছে SSC পরীক্ষা। সত্যতাও মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, স্বীকার শিক্ষা বোর্ডে। কিছু সংখ্যক শিক্ষক জড়িত, বললেন শিক্ষামন্ত্রী। অনিয়মের দায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 3 কর্মকর্তা গ্রেফতার, পাঠানো হয়েছে কারাগারে। বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়, থাকবে যাবজ্জীবন ও অর্থদণ্ডের বিধান। এবং আগুন ঝরা রঙে উৎসব মুখর পরিবেশে সারা দেশে বসন্ত বরণ, তরুণ তরুণীদের পদচারণায় মুখরিত বইমেলা সহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আপনাদের 3 জনকে আবারও স্বাগত সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে সারাদিন মূলত পুরো জাতি মেতে আছে বসন্ত বরণে। আপনাদেরকেও বসন্তের শুভেচ্ছা। তবে গত 2 দিনে 50 জন, গত 2 দিন মানে হচ্ছে গতকাল এবং তার আগের দিন 50 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আমরাও গণমাধ্যমের সব গণমাধ্যমে তাতেও মেতেছিলাম সারাদিন। তবে আমরা এটাও মনে করছি যে এই যে উৎসব এবং আরো যে ব্যস্ততা জীবন চলে যায়, সেই ব্যস্ততায় যেন আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে একদম এড়িয়ে না যাই, সেজন্য আমরা আজকের সম্পাদকীয়তে এই বিষয়টি নির্ধারণ করেছি। তো প্রথমেই আমি যাব সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর জনাব হুমায়ুন কবিরের কাছে। আপনি এখানে যে জন্য আজকে আমরা আপনাদেরকে ডেকেছি, পরিবহন চালক এবং শ্রমিকদের প্রতিনিধি হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তাদের প্রতিনিধি হিসেবে আপনার কি মনে হয় যে এই যে সড়কে যে মহামারী যেটাকে বলা যায়, কারণ হচ্ছে 2 দিনে 50টি প্রাণ ঝরে যাওয়া কিন্তু কোনোভাবেই ছোট ঘটনা না এবং অনেক বড় ঘটনা। এর কারণ আপনারা কি মনে করেন? ধন্যবাদ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এবং সারা বাংলাদেশের পরিবহন শ্রমিকদের একজন প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি, এই জন্য আপনাকেও ধন্যবাদ। সত্যিকার অর্থে এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক যে সড়ক পরিবহন, যে মহাসড়কের যে দুর্ঘটনায় গত 2 দিন এবং ইতিপূর্বে যত লোক মৃত্যুবরণ করেছে, আমি আজকের এই আপনার মাধ্যমে সকলের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কোনো মৃত্যু আমরা কামনা করি না। তারপরেও পরিবহন এটা রাস্তায় চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে যে মৃত্যুগুলি হয়, এটার জন্য সাধারণত আমরা মূল বিষয়টাকে আমরা আইডেন্টিফাই না করে, শনাক্ত না করে ঢালাওভাবে পরিবহনের চালকদের উপর আমরা চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আপনার মতে মূল বিষয় কোনটা? যে কারণে এটা সড়ক দুর্ঘটনা ঘটলে সেখানে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে মানুষের মধ্যেও এই পরিবহন শ্রমিকদেরকে দায়ী করে যেটা একটা আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করা হয়। এটা শুধু আমরা পাশ কেটে যাওয়ার জন্য আমি মনে করি সমালোচনাটা হয়। কি সত্যিকার অর্থে এই সড়ক দুর্ঘটনা রোধ করা হওয়া প্রয়োজন এবং এটার জন্য শুধু চালকদেরকে এককভাবে দায়ী না করে এটা সামগ্রিক বিষয়টাকে আমাদেরকে বিশেষ করে বের করে সেখানে যদি আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি এটাকে একটা প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া, মানুষের প্রাণ রক্ষা করা, এটার একটা রাস্তায় আমরা যেতে পারি। যেমন
গতকালকের যে দুর্ঘটনাটা ঘটছে, আমি আজকে 4-5টা পত্রিকায় দেখলাম যে আমাদের নরসিংদী জেলার বেলাবা উপজেলার দারিয়াকান্দি জায়গার নাম, সেখানে একটা দুর্ঘটনায় 13 জন লোক মারা গেছে। কিছু কিছু পত্রিকা হাইলাইট করছে যে বাসের চালকের বেপরোয়া চালানের কারণে এই দুর্ঘটনাটা ঘটছে, কিন্তু মূলত যে কারণে দুর্ঘটনাটা ঘটছে সেই কথাটা কিন্তু পত্রিকায় কিছু কিছু পত্রিকায় আসছে, কিছু কিছু পত্রিকাকে সাবসাইড করে গেছে বা অমিট করে গেছে। যেমন একটা সড়কের গাড়ি চলাচলের জন্য কিছু নীতিমালা প্রয়োজন। এখানে আমাদের বুয়েটের সহকারী আমাদের আরো 3 জন বক্তা আছেন, আমরা আসলে আমি শেষ একেবারে টু দি পয়েন্ট যেতে চাই। আপনারা চালক যারা আছেন, পরিবহন শ্রমিক যারা আছেন, তারা কি মনে করেন, আপনাদের উপলব্ধি কি এই যে সড়ক দুর্ঘটনা, এর জন্য দায়ী কি বা কে? এটার জন্য আমরা দায়ী করে একটা সামগ্রিক কারণ বলছি ইতিপূর্বে। এটাকে যে আপনার অপরিকল্পিত রাস্তার উপরে হাট বাজার, হাই স্পিড গাড়ি, অপরিকল্পিত রাস্তার কথা বলেন। এই অপরিকল্পিত রাস্তা তো হঠাৎ করে সেখানে পড়ে যায় না। একজন চালক হিসেবে তিনি জানেন যে নরসিংদীর ওই জায়গাটায় এই সমস্যাটা আছে, এই রাস্তাটায় অমুক বাঁকে, তিনি প্রতিদিন কিন্তু সেখান দিয়ে যাচ্ছি। সেইখানে কি চালক কি তার দায়িত্ব পালন করছে? হ্যাঁ, এটা যাওয়ার আগে শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিব। আমরা ইতিপূর্বে যারা আপনারা শুনছেন, আমরাও জানি যে আরিসা রোডে মানুষে বলতো যদি তুমি মারা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আরিসা রোডে গাড়ি তোটো, কারণ সেটার কারণটা কি ছিল, অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারকে দায়ী করতো। পরবর্তীতে যখন আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটা জোরালো দাবি করলাম যে এই রুটের দুর্ঘটনার মূল কারণটা কি বের করতে হবে, বুয়েটের একটা টিম সেখানে দিল। কোন সময় দিল? যখন একটা সড়ক দুর্ঘটনায় আমাদের মিডিয়ার ব্যক্তিত্ব যেমন মিশুক মুনিরা যখন মারা গেলেন, তখন সারা দেশের এর একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। পত্রিকায়, মিডিয়াতে, বিভিন্ন জায়গায় ড্রাইভারদের বিরুদ্ধে, ফেডারেশন নেতাদের বিরুদ্ধে একটা আলোচনা সমালোচনা। তখন আমরা দাবি করেছিলাম যে বুয়েট থেকে প্রকৃত ঘটনার কারণটা একটা আইডেন্টিফাই করা হোক। সেখানে দেখা গেল এই মানিকগঞ্জ রুটে 17টা বাঁক আছে, যে বাঁকের কারণে ওই গাড়ি আসতেছে না যাইতেছে, ওই বাঁকের ওই দিকে দেখা যাচ্ছে না। সেখানে কিন্তু এখনো দুর্ঘটনা ঘটে না। কেন ঘটে না? বর্তমান সরকার যোগাযোগ মন্ত্রী কিন্তু সঠিক সিদ্ধান্ত সেখানে নিচ্ছে। 17টা বাঁকের মধ্যে 11টা বাঁক সেখানে সোজা করছে, সেখানে দুর্ঘটনা ঘটে না। রাস্তা ডিভাইডার হয়ে গেছে, মুখোমুখি কোনো সংঘর্ষ সেখানে নাই। নরসিংদীর ঘটনাটা কি হয়েছে? মানে চালকদের কোনো দায় আপনি দেখতে পাচ্ছেন না? দায় অবশ্যই দেব আমি, ঢালাও ভাবে না বলি, যদি আমরা ঢালাও ভাবে বলছি না, যদি দায় থাকে আমি জানতে চাচ্ছি যে আপনি আমাকে বলতে পারবেন যে যারা এরকম দায়িত্বহীন চালনার কারণে এরকম ঘটনা ঘটাচ্ছেন, তারা নিশ্চয়ই যারা দায়িত্ব নিয়ে চালাচ্ছেন তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, আপনাদের ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। কয়জন ড্রাইভারের বিরুদ্ধে, চালকের বিরুদ্ধে আপনারা নিজেরা ব্যবস্থা নিয়েছেন অথবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে? ধন্যবাদ, ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশে গাড়ির সংখ্যা, টোটাল গাড়ির সংখ্যা আমরা বলি আনুমানিক কিছু কম বেশি 28 লক্ষ। আমাদের লাইসেন্স আছে কত? 14 লক্ষ বা 17 লক্ষ। তার 11 লক্ষ মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স। আর এখানে ট্রাকের সংখ্যা প্রায় 1,15,000-এর মতো, কিছু কম বেশি হতে পারে। বাসের সংখ্যা প্রায় 1 লক্ষের উপরে। বৈধ লাইসেন্সধারীর সংখ্যা কিন্তু গাড়ির তুলনায় অনেক কম। তারপরেও আপনারা জেনে বুঝে তাদের হাতে তুলে দিচ্ছেন। যা আমরা তুলে দিই যানগুলো মানে প্রাণের ঝুঁকি নিয়ে, কখনো 10 জন, কখনো 13 জন। আমরা একটা প্রশ্ন নিয়ে আবার আসবো। দর্শক, আপনার পরিচয় দিন এবং প্রশ্ন করুন। লাইনটি কেটে গেছে, আমরা একটু আপনার কাছে আসি। কাজী সাইফুন নেওয়াজ, আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে পরিবহন যে দুর্ঘটনা, সেটার জন্য 9টা কারণ আমরা যতদূর জানি যে আপনাদের রিসার্চে বেরিয়ে এসেছে। প্রধান কারণ কি, এবং সেই ক্ষেত্রে আসলে চালকদের দায় আসলে কতটুকু? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রধান কারণ, আসলে প্রধান কারণের এখানে একটা কি সিঙ্গেল ভাবে বলাটা খুব ডিফিকাল্ট। তো প্রথমত হচ্ছে আমাদের রাস্তা যে তৈরি করা হয়, পরিকল্পনা এবং ডিজাইনে কিন্তু আমার প্ল্যানিং এবং ডিজাইনে কিছু ভুল আমরা করে ফেলেছি। সেটা হচ্ছে যে একটা রাস্তা ডিজাইন করার সময় আমার 50 বছর বা কিরকম ট্রাফিক আসবে সেই ক্যাপাসিটি আমার রাখতে হবে। আমি হয়তো রাস্তা বিভিন্ন মেনটেন্যান্স করবো প্রতি 10 বছর অন্তর অন্তর, বা আমি রিকনস্ট্রাকশন করবো, রিহ্যাবিলিটেশন করবো, বাট আমাকে সেই ক্যাপাসিটি ধরে রাখতে হবে। এবং তারপরে হচ্ছে যত কানেকশন এবং স্ট্যান্ডার্ড
মেনটেন করতে হবে, কানেকশন যাতে না আসে। তাহলে আমার রাস্তার একটা ত্রুটি থেকে যায়। দ্বিতীয় হচ্ছে আমার যে ভেহিকেলগুলো আসে, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমার যেটা হয়তো বিশেষ করে যদি মহাসড়কের কথা বলি, তার মানে কি যতদিন পর্যন্ত এই রাস্তার ত্রুটি থাকবে ততদিন পর্যন্ত এরকম প্রাণ ঝরতেই থাকবে, এর কোনো আসলে এর মাঝামাঝি কোনো জায়গা নেই? অবশ্যই অবশ্যই, আমি জাস্ট যে পয়েন্টে আসছিলাম সেটা হচ্ছে যে ভেহিকেলের কিছু ত্রুটি থাকে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যিনি চালাচ্ছেন, একজন চালক, একজন দক্ষ এবং নিরাপদ চালকের বৈশিষ্ট্যই হচ্ছে সে জানবে যে রাস্তার ত্রুটি আছে, এটা আমার ভেহিকেলেরও এই সমস্যা হতে পারে, এটা বুঝেই যিনি নিরাপদভাবে চালাবেন, সেভাবে কনসিডার করে চালাবেন, তিনিই হচ্ছে নিরাপদ চালক। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, হতে পারে যে কোনো একজন ডাক্তার কোনো কিডনির অপারেশন করবে, বাট সে কিন্তু দেখে রোগীর অন্য কোনো সমস্যা, ডায়াবেটিস আছে কিনা, অ্যালার্জি আছে, এগুলো সে দেখে। কারণ কি, যদিও ওটা তার সাবজেক্ট না, কিন্তু ওটা সে চিন্তা করে, কারণ অপারেশন করার সময় যাতে কোনো আমার ক্যাওটিক সিচুয়েশন বা কমপ্লেক্সিটি তৈরি না হয়। এটা কিন্তু ডাক্তার বলতে পারবে না যে ডায়াবেটিস তো আমি স্পেশালিস্ট না, আমি এটা দেখবো না। কেন বললাম? চালক হিসাবে কিন্তু সে জানে যে, যেটা আপনি বললেন যে তার রাস্তার এই কন্ডিশন রয়েছে, গাড়ির বা রাস্তায় প্রচুর থ্রি হুইলার আসতে পারে, সিএনজি আসতে পারে, পথচারী চলে আসতে পারে। চালক হিসাবে কিন্তু চালাতে চালাতে দক্ষতা অর্জন করা যেমন জরুরি, নিরাপদ চালক হওয়াটাও জরুরি। অর্থাৎ তাকে কিন্তু এই কনসিডারেশনটা মাথায় রেখে চালাতে হবে যে আমার রাস্তায় কি কি বিপদ থাকতে পারে, এবং সেটা ভেবেই কিন্তু তখন কিন্তু চাইলেই সে আর ওই যত ওভারটেকিং করা, ওভার স্পিডিং করা, যেগুলো আমরা সবসময় দেখি, পাশাপাশি ফ্যাটিগ নিয়ে গাড়ি চালানো, এগুলো কিন্তু তাকে কমিয়ে আনতে হবে। অর্থাৎ আমি বলবো এখানে কিন্তু দায়টা আমি বলবো তিনটা পার্টিরই আছে। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখনো পর্যন্ত যদি আমি বলবো যে চালক যদি একটু সতর্ক থাকে, আমরা কিন্তু বাকিগুলোকে আপাতত অ্যাড্রেস করতে পারবো। অ্যাডভোকেট খাজা গোলাম মুর্শিদ, আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে এই বিষয়ে মানে আপনাদের বক্তব্য জানতে চাই। এবং একটা অভিযোগ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা এই যে ড্রাইভারদেরকে ট্রিপ ধরে দিচ্ছেন যে এত ঘন্টার ভিতরে যেতে হবে, এত ঘন্টার ভিতরে আসতে হবে, এবং সেই ভিত্তিতে আপনারা তাদেরকে পে করছেন, এবং সেই কারণে তাদের ভিতরে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়, এবং সেই প্রতিযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটে। আরেকটা বিষয় হচ্ছে যে গাড়িতে কত টাকা মুনাফা হচ্ছে সেটাই বিষয়, কিন্তু গাড়ির ফিটনেস রয়েছে কিনা, তার মেইনটেনেন্স কি, ড্রাইভার খেলো কি খেলো না, তিনি ঘুমাতে পারলেন কি পারলেন না, এইসব বিষয়, তার স্বাস্থ্যের কি অবস্থা, সেগুলি আসলে আপনারা মালিকরা ওইভাবে দেখেন না। আচ্ছা, এটা আপনি যে প্রসঙ্গটা এখন বললেন, এটা সম্পূর্ণ ভুল। আপনি নিশ্চয়ই দূরপাল্লার কোচগুলো, আমি বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, আমার দূরপাল্লার কোচগুলো আমরা দেখাশোনা করি। আমরা ছোট মিনি বাস হিসেবে বলতে পারবো না। আপনি দেখেন, আপনার যেগুলো সোহাগ পরিবহন বা আপনার হানিফ পরিবহন বা আপনারা কি কক্সবাজার লাইনে গাড়ি যায় আপনাদের? হ্যাঁ। কয় ঘন্টা লাগে সেখানে যেতে? তো ধরেন 7-8 ঘন্টার সময়, 16 ঘন্টাও লাগে, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা যানজটের কারণে। আপনার কি মনে হয় একজন ড্রাইভার এতক্ষণ পর্যন্ত? আচ্ছা, আমারটা শেষ করি। জি। তো কারণ সবাই এটা ভুল ধারণার মধ্যে আসছেন, তো এই যে সবাই শুধু ভুল কথাগুলোই বলে, সত্য কথা কেউ বলে না। দূরপাল্লার কোচে কখনোই সময় বেঁধে দেওয়া হয় না যে তোমাকে 8 ঘন্টার মধ্যে বা 10 ঘন্টার মধ্যেই গাড়ি নিয়ে আসতে হবে, কখনোই না। স্বল্প পাল্লা বেঁধে দেওয়া হয় না না। ওই ধরেন এখন কুড়িগ্রাম যাচ্ছে, সকালবেলা গাড়িটা ছাড়ে, গাড়িটা বিকেলে বা সন্ধ্যায় পৌঁছাবে। এখন যদি সে আগে যেতে পারে গেল, তাহলে ওই একটা টাইম সন্ধ্যার দিকে গিয়ে সে পৌঁছাবে, এইটাই তার একটা ধারণা থাকে, এবং এইভাবেই সে চলাচল করে। কিছুদিন আগে আমার নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাথে মিটিং হয়েছিল, একটা পরিবহনের একটা জটিলতা সৃষ্টি হয়েছিল, সেটা সমাধানের জন্য। যেমন নওগাঁ থেকে একটা গাড়ি কক্সবাজার থেকে পঞ্চগড় থেকে একটা গাড়ি আপনার কক্সবাজার যায়। আচ্ছা, আমরা যারা আমাদের কতগুলো জায়গায় আমরা একটু আমাদের দায়বদ্ধতা রয়ে যায়, সেটা হলো যে আমরা ড্রাইভাররা কখনোই যে পঞ্চগড়তে যে ড্রাইভারটা গেছে ও চায় আবার রিটার্ন টিপটা নিয়ে আসতে, কিন্তু মালিকরা কিন্তু ওদের থাকার ব্যবস্থা করে, কিন্তু থাকতে চাবে না। ওকে শাহজাহান খান সাহেব বললেন যে না, এটা থাকার আমি ফেডারেশন থেকে সিদ্ধান্ত নেওয়াবো, তাদেরকে থাকতে হবে। এটা ইদানিং সম্প্রতিকালে ডেভেলপ। আসলে আমাদের যত কিছু আছে, আমি একটু আগে ভাইও বললেন, ধরেন অনেক কিছু অপরিকল্পিত বাঁকটা রাস্তার পরিকল্পনার অনেক ত্রুটি ছিল, যেগুলো ধরেন এখন 4 লেন হচ্ছে। এটা কিছুদিন আগেও চিন্তা ভাবনা ছিল না যে 4 লেন লাগতে, 4 লেন বলে কোনো শব্দ আছে। একটু ফোল্ডের হওয়ার পরে কি ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে? না, এখনো তো কমপ্লিট হয়নি সব। 4 লেন বলতে ঢাকা চট্টগ্রাম যেটা আপনার ডিভাইডার দেওয়ার ফলে মুখোমুখি সংঘর্ষ সেটার পরিমাণ কমে গিয়েছে। আর যেটা হচ্ছে যেটা বেড়েছে যে পথচারী রিলেটেড অ্যাক্সিডেন্ট কিন্তু এখন আগের মতোই রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে কারণ কি? কারণ আমরা রাস্তা তৈরি করেছি, রাস্তা 4 লেন করেছি, বাট এর পাশে ল্যান্ড ইউজটা কি হবে, আমার ল্যান্ড ইউজটা কিন্তু আমাদের সেই পরিকল্পনাতে নেই। ফলে হচ্ছে কি, আমি রাস্তা এখন একটা লুক্রেটিভ প্লেস,
আপনার ওখানে বাজার হয়ে যাবে, দোকান হয়ে যাচ্ছে, অ্যাক্টিভিটি বরং বেড়ে যাচ্ছে। যত আমরা একটা ফোন নিয়ে নিই। শিওর। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে মোস্তাফিজুর রহমান বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে মাননীয় ওনাদের যে ফেডারেশনের সম্পাদক সাহেব, ওনার কাছে জি বলুন বলুন। প্রশ্নটা হচ্ছে, অধ্যক্ষ চালক দিয়ে গাড়ি পরিচালনা করা হয়। আমরা প্রায় দেখে থাকি অধ্যক্ষ গাড়ি চালক দিয়ে গাড়ি পরিচালনা করেন, যার কারণে দুর্ঘটনা কিন্তু প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং সারা বাংলাদেশ একই জায়গায় এরকম এই ঘটনাগুলো ঘটছে। তো এখন তারা দুর্ঘটনা ঘটার পর এই যে কত মানুষের প্রাণ যায়, অথচ এই কিছু হইলেই, দুর্ঘটনা ঘটলেই বা জনগণ কোনো কিছু করলে ওনারা ওই ফেডারেশনের পক্ষ থেকে বা সমিতির পক্ষ থেকে তাদের পক্ষে সাফাই গাওয়া হয় এবং একই সঙ্গে সারা বাংলাদেশে পরিবহন শ্রমিকদের একটা ধর্মঘট ডাকা হয়। এটা কি ওনাদের কতটুকু দায়িত্ব বোধ থেকে ওনারা করেন, এটাই আমার প্রশ্ন। এবার এই যে বললেন যে আপনারা ধর্মঘট ডাকেন, তারপরে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন, এতে কি ধরেন আরো বাড়ে না বিষয়টা? না, আরো আচরণটা বেপরোয়া হয় না? ধন্যবাদ জানাই। যিনি একটা পিন পয়েন্টে কথা বলছেন, সঠিক কথাটা ওনার দৃষ্টিতে বলছেন। আমি আগেও বলছি যে চালকের কারণে দুর্ঘটনা ঘটে, এটা এককভাবে দায়ী করা হয়। আমি বলছি যে দুর্ঘটনার জন্য চালক এককভাবে দায়ী না, এটা সামগ্রিকভাবে দায়ী। সেখান থেকে আমি চালকের প্রতিনিধি হিসেবে আমার যে দায়বদ্ধতা, সেখান থেকে দায়িত্ব আমাকে নিতে হবে। আমি আমার সাইডটাকে সংশোধন করা প্রয়োজন, ভালো করা প্রয়োজন। আমি হেল্পটা নিব কোথার থেকে? হেল্পটা আমি কি গভর্নমেন্টের কাছে চাবো? আমি হেল্পটা নিব যারা রাস্তা বানাচ্ছে তাদের কাছে চাবো, রাস্তার পরিবেশটা চাবো, তাকে হচ্ছে না। আপনি ঢাকার থেকে যদি গাজীপুরের দিকে যান, কখনো দেখবেন রাস্তার পাশে একটা মিছিল যাচ্ছে, গার্মেন্টস ছুটি হচ্ছে, গার্মেন্টসের মেয়ে ছেলেরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, তারা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। ড্রাইভার কিভাবে গাড়িটা নিয়ে যাবে? কোন একটা শ্রমিকের সঙ্গে গাড়ির একটু বাজলেই গাড়ি ভাঙচুর হচ্ছে। বাজবে কেন? এখানে তো এখন তো রাস্তা ফুটপাত নেই, ফ্যাক্টরিগুলো তো বছরের পর বছর আছে, অপরিকল্পিত। তো সেই ক্ষেত্রে এটা তো মাথায় রাখতে হবে না? সেটা বলছি। তারপর অদক্ষ চালকের কথা যেটা বলছে, আমি বলছি যে গাড়ি আছে 28 লক্ষ, ড্রাইভিং লাইসেন্স আছে মাত্র 3 লক্ষ। এখন তো গাড়ি প্রতিদিন রুটে আসতেছে। গভর্নমেন্ট ড্রাইভাররা কিন্তু যারা বৈধ লাইসেন্সধারী ড্রাইভার, আগামী 5 বছরের অ্যাডভান্স লাইসেন্সের ফি দিয়ে সে রেনু করতেছে, কিন্তু সেখানে কি ফ্যাসিলিটি পাচ্ছে? নো ফ্যাসিলিটি। একটা ড্রাইভারের জন্য কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। একটা দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে, যেমন আজকে গতকালকে দুর্ঘটনার পরে আজকে আমাদেরকে ডাকছেন কেন ঘটলো এই বিষয় করার জন্য। এটা সারা দেশের মানুষের কাছে আমি মনে করি ড্রাইভারের প্রতিনিধি হিসেবে এটা অপরাধের দায়বদ্ধতা ঘাড়ে আসে। কিন্তু কথা হলো, যখনই একটা ঘটনা ঘটে সেই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে মিডিয়ার মাধ্যমে একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়, ঢালাও হয়। কিন্তু এটা যদি কন্টিনিউ ভাবে এটাকে সমাধান করার জন্য যে আমরা সকলের দায়বদ্ধতা থেকে যদি কাজ করে যাই, তাহলে কমে আসবে। মাত্র কয়েকদিন আগে একটা ট্রেন দুর্ঘটনায় আমার এলাকায় কেন বলা হয়? কারণ হচ্ছে আপনাদের পক্ষ থেকে কখনোই, মানে যারা দায়িত্বহীন আচরণ করছেন তাদের বিরুদ্ধে তো আপনাদেরও আওয়াজ তোলা উচিত। আওয়াজ না শুধু, কারণ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সমাজের দুর্নাম করছেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন ট্রেড ইউনিয়নের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা ড্রাইভারদেরকে যেভাবে ব্রিফ করি। আরেকটা জিনিস আপনার বলি, একজন চালক কখনো ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়েও যদি তার দৃষ্টিতে আসে, তার উপর তো গাড়িটা কখনো। আমরা একজন ট্রাক চালক ফোন করেছেন, আমরা তার কাছে যাচ্ছি। আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। জি বলুন। আমি ঢাকা মুগদাপাড়া থেকে বলছিলাম। জি ভাইয়া বলেন। আমার প্রশ্ন হলো, আমরা এই ঢাকার থেকে ট্রিপ বললাম, ঢাকার থেকে ট্রিপ বললে পরে আমরা যাব চট্টগ্রাম। চট্টগ্রাম যাওয়ার পথে আমাদের সারা রাস্তায় এদিকে কুমিল্লা গেলে পরে আমাদের সার্জারি ধরবে। তাই আমরা ওই সার্জারি অপেক্ষায় করে, তারপরে 14 গ্রাম গেলে সার্জারি ধরবে, ফেনী গেলে সার্জেনে ধরবে, সীতাকুণ্ড গেলে সার্জন ধরবে। তাহলে রাতারাতি আমার সমস্ত এই জায়গাগুলা পার হতে হবে, এটা আমার ব্রেনে চিন্তা ভাবনা থাকে। এই রাতারাতি আমরা যদি কোথাও একটু রেস্টের জায়গা পাইতাম,
এটা এটা যদি সরকার করে দিত তাহলে তো আমাদের জন্য অনেকটা সুবিধা হইতো। এই রেস্টের জায়গায় আর এই সার্জন যদি আমাদের না জ্বালাইতো, পুলিশ যদি আমাদের না জ্বালাইতো, তাহলে তো আমরা মোটামুটি ভাবে রেস্টের জায়গায় গাড়ি চালাইতে পারি। এটা হলো আমাদের প্রশ্ন। এবং কি এই আমি আজকে এই মাননীয় এই সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের হুমায়ুন কবির খানকে আমি বলতে চাই, ওনার দ্বারা যদি আমাদের এই যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এই পক্ষ থেকে এই সরকারকে যদি উনি বলেন যে আমাদের এই যে চলার পথে যেন সার্জনে বিরক্ত না করে, তাহলে আমরা আর একটা টার্মিনাল দিলে পরে, মাঝে মাঝে একটা টার্মিনাল দিলে পরে, তাহলে আমরা একটু রেস্টের জায়গাটা পাই। জি, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ একটা মহাসড়কের যে পুলিশের যে, জি আপনি বলি, আমি তখন অন্যদিকে চলে গেছিলাম। বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ যে তারা এখন বিভিন্ন রাস্তা 4 লেন করছে। আপনি দেখবেন এখন আমাদের নর্থ বেঙ্গল সাইডেও টাঙ্গাইল বিভিন্ন রোডে এখন 4 লেন হচ্ছে। এগুলো সময় লাগবে, কারণ কোনো এক সময় এগুলো ছিল না। এত ভালো ভালো গাড়ি আসবে, ভলভো গাড়ি আসবে, বা এইসব যেসব গাড়ি এখন চলেন রোডে, যেগুলো কল্পনাই করা যায়নি যে গাড়ি রাস্তায়। আগে শুধু সিম্পল গাড়ি, কিছু হালকা পাতলা গাড়ি চলতো। তো এখন যেরকম ভালো হেভি গাড়ি চলছে, স্পিড বেশি সে গাড়িগুলোর, এগুলোর জন্য আসলে আমাদের শৃঙ্খলাটা আসতে হবে। আমাদের শৃঙ্খলাটা কিন্তু নাই এখনো। আমাদের এখন টার্মিনাল ভিত্তিক প্রতিনিয়ত প্রশিক্ষণ দরকার আছে। এইটা ব্যবস্থা আমরাও মালিক সমিতি থেকে এই সম্প্রতি গেলে আমাদের মিটিংও হয়েছে, আমরা আলোচনা করেছি যে আমরা নিয়মিত এখন প্রশিক্ষণের ব্যবস্থা করব। যেগুলো দূরপাল্লার গাড়িগুলো নিয়ে আমরা, যদিও অ্যাক্সিডেন্ট হচ্ছে দূরপাল্লার গাড়ির সাথেও, কিন্তু তারপরেও কিন্তু আমরা মনে করি যে এরা কিন্তু এই যেটা আমার একটু আগে ট্রাক ড্রাইভার ভাই যে কথাটা বললেন, উনি রেস্ট পায় না। দূরপাল্লার কোচগুলো কিন্তু ওরা ভালো, প্রত্যেকটা রেস্টুরেন্টে ওদের জন্য আলাদা, চালকদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্টই রাখে তারা, খাওয়া দাওয়া ফ্রি, এবং তারা ওখানে রেস্ট করতে পারে। দুর্ঘটনা হয় এটাতে বিশেষ করি। তো এখন কথা হলো যে এটা কিন্তু আপনার এই দূরপাল্লা কোচ যেগুলো চলে, তারা কিন্তু একটা মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যেই কিন্তু চলে। কারণ এত 3 কোটি, 3.5 কোটি, 5 কোটি টাকা একটা গাড়ি যখন একটা ড্রাইভার হাতে একজন মালিক তুলে দেয়, তখন অবশ্যই সে দেখে মালিকটা দক্ষ কি, ড্রাইভারটা দক্ষ কিনা। অদক্ষ লোকের হাতে দেয় না। দুর্ঘটনা মানেই তো দুর্ঘটনা ঘটে গেলে সেটা যেমন মালিকের ক্ষতি, শ্রমিকটারও ক্ষতি। একটু আগে হুমায়ুন ভাই বললো তো ইন্স্যুরেন্সের টাকা পায় না, টাকা পেলে একটা গাড়ি বন্ধ হয়ে গেল না, টাকা তো পরের কথা, টাকাটা তো বড় কথা না। একটা ব্যবসা নষ্ট হয়ে গেল না, একটা ব্যবসার গুডউইল নষ্ট হয়ে গেল না। আপনি যতগুলো পরিবহনে যেগুলা কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, তো ওর তখন টিকিট বিক্রি করা বন্ধ হয়ে যায়, লোকজন যেতে চায় না ওই গাড়িটাতে। এটা নিয়ম, এগুলো স্বাভাবিক মানুষের ফিলিংস। এটা দুর্ঘটনায় কোনো মৃত্যু, এটা কোনো কেউ করে না, এখন হয়। এখন সমাধানটা কি? সমাধান তো অবশ্যই আছে, আসবো, সমাধানের আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে নেই। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্বপন বলছিলাম ধানমন্ডি থেকে। জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে, যে এই যে দুর্ঘটনাগুলো ঘটে প্রতিনিয়তই, কারো মায়ের কোল খালি হচ্ছে, বা হঠাৎই আমরা যে হারাচ্ছি স্বজনদেরকে, আমার সাধারণ সম্পাদকের কাছে আমার বিনীতভাবে জানার ইচ্ছা যে মাসে অন্ততপক্ষে এই যে ড্রাইভাররা আছে এদেরকে নিয়ে বা বছরে একটা কি কনফারেন্স করা যায় না, যে আমরা এই সীমা অতিক্রম করলে তাদের এগুলো বাজেয়াপ্ত হবে, এই ধরনের ব্যবস্থা নিলে তোমার ড্রাইভিং চলে যাবে। ওই 3 মাসের জেলের মধ্যে সীমাবদ্ধতাকে কি এটি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে? বিনয়ের সহিত আমি জানতে চাচ্ছিলাম, প্লিজ। জি, আমি একটু নওয়াজ ভাইকে চাচ্ছি, সেটা হচ্ছে যে বেসামরিক বিমান চলাচলে বিঘ্ন ঘটলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আজকের, সেটা কি বড় লোকের বাহন বলে? আর যে গাড়ি, সেখানে শাস্তি কতটুকু? ধন্যবাদ। আসলে প্রতি বছর যতজন লোক মারা যায় সড়ক দুর্ঘটনায়, আপনি যদি এটাকে একটা বিমানের আসন সংখ্যা দিয়ে ভাগ করেন, প্রায় আপনার 100-র মতো বিমান আপনি দেখবেন যে কলাপস করলে যত মানুষ মারা যাবে তত মানুষ কিন্তু আমার মহাসড়কে প্রতি বছর মারা যাচ্ছে। তার মানে এখন আমি বিমান চলাচলের জন্য শাস্তিটা দিয়ে দিলাম মৃত্যুদণ্ড, আর পরিবহন সেক্টরে কিন্তু শাস্তিটা এখনো পর্যন্ত জামিনযোগ্য
3 বছর মেয়াদি, আর হচ্ছে যে মানে যদি মৃত্যু ঘটে মানে জামিনযোগ্য অপরাধ এবং সেটা সর্বোচ্চ সাজা 3 বছর মেয়াদি। এটা কিন্তু এখনো রিনিউ করা হয়নি, যদিও খসড়া আইনটা পাশ হতে যাচ্ছে। যদিও আর পাশাপাশি কিছু আইন অ্যাড হয়েছে, যদি আপনার ওভারটেকিং করে, ওভার স্পিডিং করে, সেক্ষেত্রে আপনার 25 লক্ষ টাকা অথবা 3 বছর জেল, সেগুলো হয়েছে। বাট মৃত্যু হয়ে গেলে কিন্তু সেখানে আপনার ওই শাস্তিটা এখন আগের মতোই রয়েছে। তো আমি এক্ষেত্রে এই জন্য বলবো, আপনি যেটা প্রশ্ন করেছেন কি শুধুমাত্র বড় লোকের বাহন বলেই কিনা এই শাস্তিটা, তো আমি বলবো যে আসলে বড় লোকের বাহন বলে না, এবং তবে আমাদের সড়কের এই যে এত মৃত্যু হচ্ছে, ওই যে প্রথমে বললাম প্রায় 100 বিমান দুর্ঘটনা ঘটলে আমার এত লোক মারা যায়, তাহলে আমার এটাকে আরো বেশি সিরিয়াসলি দেখা উচিত, কারণ এখানে প্রতিনিয়ত ট্রাভেল হচ্ছে। যে ব্যক্তি বিমানে ট্রাভেল করছেন তিনিও কিন্তু আপনার দেখা যাচ্ছে একবার বিমানে ট্রাভেল করলে 100 বার কিন্তু সে ওই সড়ক পথে ইয়ে করছে। এই জায়গাতে আমি নজর দিতে বলবো। দ্বিতীয়ত আমি একটু অ্যাড করতে চাই, সবাই একটু অদক্ষ চালক বলছেন, যে কেউ বলছে অদক্ষ চালক আছে, কেউ বলছে অদক্ষ চালক নেই। এই বিষয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়। এক্ষেত্রে আমি একটা বলবো, এখানে আমি লাইসেন্সের বিষয়টা যাবো না, যেটা অনেকে হিসাব দেয় যে আমার লাইসেন্স অনেক কম, গাড়ি অনেক বেশি। এই হিসাবটা আমি তখনই যেতে পারি যদি আমার বর্তমান এক্সিস্টিং লাইসেন্স প্রক্রিয়াটা স্বচ্ছ হতো। তাহলে আমি বলতে পারতাম যে না, ও বাবা সে অনেক পরীক্ষা দিয়ে লাইসেন্সটা পেয়েছে, তার মানে যে লাইসেন্সটা অবৈধভাবে পেয়েছে সে বুঝি অদক্ষ বা গাড়ি চালাতে পারে না। আসলে যে সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাচ্ছে, মানে লাইসেন্স বৈধ যার, সেও যেভাবে লাইসেন্স পাচ্ছে, যে লাইসেন্স করছে সেও একইভাবে লাইসেন্স পাচ্ছে। তো এটা এখানে স্ট্রিক্ট কোনো রুলস নাই। বিষয়টা যেটা অদক্ষ কেন আমরা বলি, একটা রোডে আপনার গাড়ি চালানোর জন্য তার রোড টেস্টের প্রয়োজন হয়, যেটা হয়তো আমরা বিআরটিতে করতে পারি না, স্থান সংকুলন এবং অন্যান্য আনুষঙ্গিক অসুবিধার কারণে। কিন্তু এই কারণে একজন চালক যখন মহাসড়কে যাবে, যদি কোনো অ্যাক্সেস রোড আসে তখন সে কিভাবে নেগোসিয়েশন করবে, যদি কোনো রাউন্ড অ্যাবাউট আসে কিভাবে নেগোসিয়েশন করবে, কুয়াশার সময় কিভাবে নেগোসিয়েশন করবে, বৃষ্টির সময় কিভাবে নেগোসিয়েশন করবে, কোন একটা বাজার এলাকায় কিভাবে যাবে, এই বিষয়গুলো কিন্তু কখনোই একটা লাইসেন্স পাওয়ার আগে কখনোই কিন্তু তার এই প্র্যাকটিক্যালি থাকে না বা জানানো হয় না, থিওরিটিক্যালি তাকে জানানো হয় না। সে কিন্তু নর্মাল শুধু জিগজ্যাগ টেস্ট, র্যাম টেস্ট এবং এই টুকটাক টেস্ট করলো না করলো। মহাসড়কের জন্য আপনি আলাদা টেস্টের ব্যবস্থা করতে হবে। মহাসড়কের সিচুয়েশনটাকে আমাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা একবার মহাসড়কে সম্ভব না, সেক্ষেত্রে আমরা বলি সিমুলেটর বেসড, যেটা উন্নত বিশ্ব করে আপনি সিমুলেটর বেসড, আপনি সব এনভায়রনমেন্ট এক জায়গায় মানে আনতে পারবেন না, কিন্তু আপনি সিমুলেটর বেসড দিয়ে আমি তার টেস্টিংটা করবো, সাইকোলজিক্যাল এবং তার টেকনিক্যাল টেস্টও যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা বলতে পারি দক্ষতা আর অদক্ষতার প্রশ্ন। এই জন্য আমরা বলি অদক্ষ কেন বলি, সে হয়তো গাড়ি চালাতে ভালো পারে, এটা ইম্পর্টেন্ট না, দেখা যাচ্ছে সে পরিবেশ পরিস্থিতি অনুসারে সে কিভাবে জাজ করছে, পারসেপশন রিঅ্যাকশনটা কিরকম তার, সেটা টেস্টের কোনো ব্যবস্থা কিন্তু আসলে নাই। আর দ্বিতীয় যেটা বলছে রেস্টের স্থান, আমি যতটুকু জানি রেস্টের স্থান নির্ধারণ করার জন্য আপনাদেরকে বলা হয়েছে, হয়তোবা সেই স্থানগুলো বলা হয়েছে যে খুঁজে বের করে সরকার কিন্তু সহযোগিতা করবে বলেছে, আমি যতটুকু জানি আপনি হয়তো ক্লিয়ার করবেন। অর্থাৎ বিমানের জন্য যে আইনটা করছে, এটা বিমানের পাইলটের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা সেখানে আছে। সে বিমানে যখন ফ্লাইং এ যাবে তার আগে তার বডি টেস্ট হচ্ছে, তার প্রেশার থেকে সমস্ত সবকিছু চেক আপ হওয়ার পরে তার বিমানে যাচ্ছে। সেখানে সকল প্রকার সার্ভিস পাওয়ার পরে যাতে সে দুর্ঘটনা না হয় এই জন্য আইনটা করা হয়েছে। আর একজন ট্রাক ড্রাইভার, একজন বাস ড্রাইভার, একটা গাড়ির চালক, তার ইডেকে সুযোগ সুবিধাটা কি? এই যে একজন দর্শক প্রশ্ন করছে, চট্টগ্রাম থেকে একটা ড্রাইভার ট্রিপ নিয়ে এসে দিনাজপুর যাবে, তার কাগজপত্র চেক একটা জায়গায় হতে পারে, চট্টগ্রাম থেকে দিনাজপুর পর্যন্ত রাস্তায় একটা জায়গায় কাগজপত্র চেক করতে পারে, তার লোড বেশি না কম একটা জায়গায় চেক করতে পারে। চট্টগ্রাম থেকে যদি দিনাজপুর যাইতে তার 25 জায়গায় যদি তাকে সিগন্যাল দিয়ে তাকে হয়রানি করা হয়, কাগজপত্র চেকের নামে যদি তার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করা হয়, সেতে কারণে তার মাথা খারাপ, তার মধ্যে আনরেস্ট অবস্থা, রাস্তায় কোনো রেস্ট নিতে পারলো না, সে তো রাস্তায় ঘুমিয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। এর ধরনের ব্যবস্থার প্রয়োজন। আমি শুরুতেই যে কথাটা বলছিলাম যে আমরা ঢালাওভাবে করতেছি, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, সেখানে একটা রোডে, হাইওয়ে রোডে আপনি 4 লেন করেন আর 6 লেনই করেন, দ্রুতগামী গাড়ি যেখানে চলছে সেখানে আপনি যে গাড়িটা স্লো চলে সেই গাড়িটা যদি থাকে সে দুর্ঘটনা ঘটবে। নরসিংদীর ঘটনাটা আমরা মাইক্রোবাস এবং বাসের দুর্ঘটনা ধরতেছি, বাট মাঝখানে একটা ব্যাটারি চালিত গাড়ি ছিল, ব্যাটারি চালিত গাড়িটা সেখানে নষ্ট অবস্থায় বসা, ওইটাকে মাইক্রোবাস ওভারটেক করতে যায়, বাস যে চলে আসছে সেটা কন্ট্রোলে যেতে পারে না, বাস যদি ওই মুহূর্তে ব্রেক করে তাকে কন্ট্রোল করতে যায়, তার বাস খাদে পড়ে তার 40 জন যাত্রী মারা যাবে। কিন্তু মাইক্রোবাসটি কিন্তু ওই যে ইজি বাইক বা ব্যাটারি চালিত গাড়িটাকে ওভারটেক করতে যে দুর্ঘটনা হলো, ঘটনাটা এসে কার উপর আসলো, বাসটা বড় বিধায় বাসের চালকের বেপরোয়া গতিতে চালানোর কারণে দুর্ঘটনা ঘটলো। আসলে সেখানে আমাদের এটার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, ওই দুর্ঘটনাটা কেন ঘটছে, এটা মাইক্রোবাস বাসের কারণে ঘটছে নাকি একটা হাইওয়ে রুটে যেখানে দ্রুত বেগে গাড়ি চলবে সেখানে একটা ব্যাটারি চালিত গাড়ি, যেটা যে কোনো মুহূর্তে তার কোনো ভালো ব্রেক নাই, তার ভালো কোনো ইঞ্জিন নাই, বন্ধ হয়ে যেতে পারে, সে কিন্তু আর দুইটা গাড়ির সংঘর্ষ ঘটিয়ে দিল।
এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে হাজার হাজার ব্যাটারি চালিত গাড়িতে দেশে আমদানি হচ্ছে, তার বিআরটির কোনো অনুমোদন নাই, তার কোনো রেজিস্ট্রেশন নাই, তার কোনো ফিটনেস নাই, তার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, অবাধে রোডে চলতেছে। যেগুলো সিদ্ধান্ত হচ্ছে গ্রামগঞ্জে লিঙ্ক রোডে চলবে, হাই রোডে চলতেছে। সে গাড়ি কিন্তু যে ড্রাইভার, বাসের ড্রাইভারের ধরেন সে অদক্ষ বলতে কি, হয়তো তার তো লাইসেন্স নাই, যে গাড়ি চালানোতে দক্ষ আছে, অ্যাক্সিডেন্ট করে না। গ্রামের একটা কৃষক 3 মাস কাজ নাই, ইজিব্যাগ একটা শ্বশুর বাড়ি থেকে কিছু পয়সা করে নিয়ে অথবা যে কোনো ম্যানেজ ট্যানেজ করে নেয়, ইজিব্যাগ একটা কিনে ব্যাটারি চালিত গাড়ি রোড দিয়ে চালাক। কিন্তু সেটা যখন হাইওয়ে উঠবে, মহাসড়ক উঠবে, তখন মহাসড়কে তো সে নিজেও মরবে, আরো 2টা গাড়ি দুর্ঘটনা ঘটেছে। এই জন্য আমার বক্তব্য হলো যত আমাদের এখানে শুধু ড্রাইভারদের দায়ী করা চলাচল করলে ঠিক হবে না। আমরা শুধু বললাম ড্রাইভারদের দায়ী করছি না, এখানে আমরা আজকে আপনাদের প্রতিনিধি হিসেবে এখানে আমরা মনে করি এটার মধ্যে সরকারের ড্রাইভারদের করার কারণে দুর্ঘটনা অবশ্যই কমে যাবে। সেক্ষেত্রে ড্রাইভারদেরকে আপনার এই ট্রেনিং এর ব্যবস্থা করা, আপনার বুয়েটের পক্ষে থেকে সেখানে প্রত্যেকটা রাস্তার কোথায় বাঁক আছে, কোথায় কি আছে, ত্রুটি আছে, সেগুলোকে সংশোধন করা। আমাদের রাস্তার পাশে যে সমস্ত জনগণ চলে তাদেরকে সচেতন করার জন্য রেডিও টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা প্রয়োজন, এটা করা যেতে পারে। বিভিন্ন প্রক্রিয়ায় আমরা চাচ্ছি যে একজন লোক মারা গেছে, একটা প্রাণ হারিয়ে গেছে, ড্রাইভারের কারণে গেল না, গাড়ির কারণে গেল, রাস্তার কারণে গেল, সে কিন্তু একটা লোক কিন্তু প্রাণ হারিয়ে গেল। এটা আমরা চাই না কখনো। একটা সচেতন মানুষ হিসেবে শুধু অসচেতন মানুষই কিন্তু কোন হত্যাকাণ্ড চায় না, দুর্ঘটনা চাচ্ছি না, কিন্তু সমাধানের দিকে তো যাচ্ছি না। সমাধানের করতে গেলে এখানে অবশ্যই আমাদেরকে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা, দুর্ঘটনা ঘটার পরে আমরা এটা নিয়ে হুড়ারি পারাপারি না করে এটা একটা কন্টিনিউ প্রসেসের মধ্যে করে দিতে হবে। আমি যে কথাটা বলছিলাম, ট্রেন দুর্ঘটনায় 5 জন লোক মারা গেছে একটা পরিবারে, আমার এলাকার। সেদিন দেখলাম আমাদের রেলমন্ত্রীর সভাপতিত্বে মিটিং চলতেছে, 400 জায়গায় সেখানে রেল গেট দিবে, গেটম্যান দিবে, নানান রকম। কিন্তু গেটম্যান যদি আগে দেওয়া থাকতো, যেটাতে একটা পৌরসভার রাস্তা করছে, রেল ক্রসিং হয়েছে, কোনো রেল ক্রসিং কোনো লোকজন নাই, মা বাচ্চা স্কুলে যাচ্ছে, সেখানে ক্রসিং নাই, মারা গেছে। আমরা অন্যদের কাছে যেতে চাই। জি, অ্যাডভোকেট গোলাম মুর্শিদ, জি, মানে আপনার কাছে যাব। প্রশ্নটা হচ্ছে যে মানে সমাধানটা কি মনে করেন আপনি? মানে কোনো দোষারোপ না, এর উপরে দোষ, ওর উপরে দোষ। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। প্রশ্নটা হলো, সম্মানিত অধ্যক্ষ যিনি বুয়েট থেকে এসেছেন, ওই স্যারের কাছে আমার প্রশ্নটা, যে মহাসড়কগুলো যেগুলো লম্বা মহাসড়ক, সেই সড়কগুলোর মধ্যে আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে মাঝখানে গতিরোধক, যেটা ড্রাইভারকে ব্রেক করে গতিরোধক যে একটা সাইনবোর্ড দেওয়া থাকে, কিন্তু যে গতিরোধকটা মাঝখানে দেওয়া হয়েছে কবরের মতো, সেটা আমরা জানা মতে সেটাতে রং দেওয়ার কথা, রং থাকার কথা, না হলে ড্রাইভার বুঝতে পারে না যে সেখানে গতিরোধক আছে কিনা, কারণ ড্রাইভার সামনের দিকে তাকায়, ডাইনে বামে তাকায় না। জি, সংক্ষেপে প্রশ্ন করুন, আমরা একদম শেষের দিকে। রংগুলো উঠে গিয়ে সমান দেখা যায়, যার ফলে জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সেটা হচ্ছে সড়ক যে একদম আমাদের হাতে একদম 2 মিনিট আছে, আপনি 1 মিনিট পাবেন, তারপরে আমরা না ভাই যে কথাটা বললেন শুধু বলি যে এইটাই সমাধান। এই যে স্পিড ব্রেকার দিয়ে রেখেছে, এটা রং করা নাই, বোঝা যায় না, এবং ওখানে গিয়ে ধাক্কা খেয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়। যেগুলো দরকার, যেমন গতিরও সাইনবোর্ড দরকার, যেখানে এত 40 কিলোমিটার যাবে বা সর্বোচ্চ 60 কিলোমিটার যাবে, এগুলোর সাইনবোর্ডও থাকবে, প্রয়োজনে ক্যামেরাও থাকে। সেখানে কি মানে না, আপনি তো এটা তো আলাদা কথা বলছেন, এগুলো সমাধানের কথা বলছেন বলেই বলছি যে এগুলো থাকতে হবে। এগুলো থাকলে তারপরে যেমন মনে করেন যে বাঁকগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেকে ড্রাইভারই ধারণা করতে পারে না এই বাঁকে কত স্পিডে তার গাড়িটা কত সাইজের, এবং একটা ট্রাক যখন লোড থাকে ও নিজে 7 টন, একদম শেষে চলে জি জি, মালও আছে 7 টন বা 10 টন, তাহলে কত স্পিডে সে ওই জায়গায় বাঁক নিতে পারবে, এই প্রশিক্ষণ এই পরামর্শ একদম শেষ মিনিটে আছে। প্রশ্ন উত্তরটা দিয়ে নিই। যে সমস্ত মহাসড়কে আপনার স্পিড লিমিট 80, সেখানে গতিরোধক দেওয়ার কোনো প্রভিশনই নাই, দেওয়া উচিত না। গতিরোধক হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারের নিচের জন্য অ্যাপ্লিকেবল। যদি আপনার গতি কমাতে হয়, সেক্ষেত্রে আমার ভার্টিক্যাল ডিফ্লেকশন না হরিজন্টাল ডিফ্লেকশন, অর্থাৎ আমি ন্যারো করতে পারি, অথবা আমি কোনোভাবে তাকে গাইড করে হরিজন্টালি সরাতে হবে, বাট ভার্টিক্যালি তাকে সরানোর কোনো অপশন নাই, যেটা নিয়ে ঠিক বলেছেন। আর রং গতিরোধকই যেখানে আমার পারমিট করছেন, সেখানে
সেখানে রং থাকা না থাকা তো অন্য বিষয়, মানে আমি আর যদি দিতেই হয় কোনো কারণে রং দিতে হবে। আর সেকেন্ড হচ্ছে ভাই, যেহেতু চালক ভাইরা আছেন, ডেফিনেটলি শুধু আপনাদের ক্ষেত্রে করণীয় বললাম ভাই, চালক ভাইদের একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা রেগুলার, এবং কোন সিচুয়েশনে কি করতে হবে সেই প্রশিক্ষণটা গাড়ি চালানোর জন্য, সেটা আমি শুধু সংক্ষেপে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হলো 3 ওভারের কারণে দুর্ঘটনা বেশি ঘটে। ওভারলোড, ওভার স্পিড, ওভারটেক, এই 3টাকে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা। অতিরিক্ত স্পিড থাকলে দুর্ঘটনা ঘটবে, গাড়িতে ওভারলোড থাকলে ঘটবে। পাশাপাশি আমাদের এটাকে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন, ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। রাস্তার পাশে এই যে বিভিন্ন প্রসাধনীর যে সাইনবোর্ড আছে, এগুলো তুলে ফেলে সড়কে চালকদের সচেতন করার জন্য, সতর্ক করার জন্য সাইনবোর্ড দিয়ে দেওয়া প্রয়োজন। রাস্তার পাশে হাট বাজার যাতে না থাকে সেটা উঠিয়ে দেওয়া প্রয়োজন, এবং রাস্তাটা একটা পরিকল্পিতভাবে প্ল্যান ওয়েতে করা প্রয়োজন। পাশ দিয়ে যে ফুটপাথ দিয়ে মানুষ হাঁটতে পারে, কম দ্রুতগামী গাড়ি যেগুলো, এগুলো যে রাস্তার পাশ দিয়ে যাইতে পারে, সেখানে একটা ছোট লেন করে দেওয়া। এবং সর্বশেষ যেটা বলি, একজন ট্রাক চালক গাড়িতে একা থাকে দূরে, বাস যাত্রীদের মধ্যে বহু যাত্রী থাকে, সেখানে হয়রানি কম হয়। ট্রাকের জন্য হয়রানি শেষ মুহূর্তে আপনাদের 3 জনকেই ধন্যবাদ। আজকের আলোচনা থেকে আমরা যেটি বুঝতে পারলাম যে আসলে অনেক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কারণ সেটি হচ্ছে যে ঢালাওভাবে চালকদেরকে দায়ী করাটাও কিন্তু একটা কারণ। তার মাধ্যমে ঢালাওভাবে তাদেরকে দায়ী করার মাধ্যমে কিন্তু আরো অনেক কারণকে পাশ কাটিয়ে যাওয়া হয়। আমরা সকল কারণকে সমাধানের চেষ্টা করব, এবং মহাসড়কে যে মৃত্যুর মিছিল এবং মহামারী, সেটি আমরা শীঘ্রই রুখে দিতে পারবো, এবং সেই ক্ষেত্রে আমরা সবাই অবদান রাখতে হবে। সেইটাই আমার মনে হয় আজকের আলোচনা থেকে শিখতে পারলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।